কলিমুল্লাহ ভাই, আগস্টের শুরুতে আপনাকে শুভেচ্ছা। ধন্যবাদ। আজকে আমরা একটা ছবি দেখলাম, ভিডিও দেখলাম কুমিল্লার মুরাদনগরে উপদেষ্টা আসিফ মাহমুদের বাড়িতে হামলা হয়েছে। কি বার্তা এলো এই আগস্ট তাদের যে বার্ষিকীর শুরুতেই এমন একটা ভিডিও বার্তা? দেখুন, আমি অবাক হইনি, কারণ আমার বাড়িও কুমিল্লা এবং পার্শ্ববর্তী উপজেলায়। এখানে বেসিক্যালি আমরা জানি যে বিএনপি নেতা কায়কোবাদের ঘাঁটি, সেখানে পুরে এসে জুড়ে বসবেন আপনার উপদেষ্টার এই তকমা নিয়ে মন্ত্রীর মর্যাদা যিনি উপভোগ করছেন এলাকায়, এটি কায়কোবাদের লোকজন মানবে কেন? কায়কোবাদ দীর্ঘদিন অন্তরালে ছিলেন, কিন্তু সম্প্রতি তিনি যেহেতু হাজির হয়েছেন, তাকে সম্বোধনা দিতে হাজার হাজার লোক এয়ারপোর্টে গেছে। রীতিমতো সবাই অবাক হয়েছেন এবং বীরের বেশে তিনি প্রত্যাবর্তন করেছেন। সুতরাং তার এতদিনের সাজানো বাগানে আপনি হঠাৎ করে লন মোয়িং শুরু করে দেবেন, সেটা তো ডেফিনেটলি তিনি বা তার যারা অনুসারী তারা মানবেন না। তিনি তো আপনার বাংলাদেশে এখন ক্রিয়াশীল সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত অনেকদিন ধরে। তো ফলে আর তার সেখানে বিএনপির মধ্যে, দলের মধ্যে যেরকম আপনার উপদল থাকে, সেখানে সেরকম কিছুও নেই। সুতরাং তিনি একচ্ছত্র অবিসম্বাদী নেতা, তার যারা অনুসারী তাদের দৃষ্টিতে। একজন মহিলার ভিডিও, কান্নার ভিডিও প্রকাশ পেয়েছে। তিনি অভিযোগ করছেন এই উপদেষ্টার বাবার বিরুদ্ধে ক্ষমতার দাপট, এরকম নানা অভিযোগ আসতে শুরু করেছে। যারা পরিবর্তনের কথা বলেছিল, যারা নতুন বন্দোবস্তের কথা বলেছিল, তাদের বিরুদ্ধে অভিযোগগুলা নিশ্চয়ই এখানে ঘিতে আগুন ঢেলেছে, তাই না? ডেফিনেটলি, তো কোনো সন্দেহ নেই। কারণ আপনার গ্রাম অঞ্চলে এখন পর্যন্ত নারী হচ্ছে আপনার সিম্বল অফ প্রাইড পুরুষ মানুষের জন্য। সেই জায়গাটায় পিতৃতান্ত্রিক সমাজে আপনি যদি হাত দেন, তাহলে তা কিন্তু সবার অহংবোধকে নাড়া দেয়। আজকে আপনি অমুকের ভগিনী তমুকের স্ত্রী ক্ষেত্রে এমনটি করলেন, পরদিন যে আমার ক্ষেত্রে করবেন না, এর গ্যারান্টি কি? সবাই কিন্তু তখন ভাবিত হয়ে পড়েন। এখন মন্ত্রিত্ব আজকে আছে, কালকে নাই, কিন্তু আপনার যে দৃষ্টান্তটি আপনি স্থাপন করলেন উৎপীড়নের, তা কিন্তু অনেক তস্করকে আপনার উৎসাহিত করবে আইন নিজের হাতে তুলে নিতে কিংবা আপনার বল খাটাতে। সুতরাং এটা খুব ভালো এক্সাম্পল না। আরেকটা নিউজ, যেটাকে সত্য কিনা আপনি খোঁজ নিয়েছেন কিনা, সেনাবাহিনী আর তাদেরকে কোনো প্রোটেকশন দেবে না, এমন একটা খবর বেরিয়েছে। আপনি এই খবরটা সমর্থিত কতটুকু সেটা নিয়ে আমি নিশ্চিত নই। অসমর্থিত একটি খবর, কিন্তু কেউ প্রতিবাদ করছেন না, বা আইএসপিআর এর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ক্লারিফিকেশন আমরা পাইনি এর পক্ষে কিংবা বিপক্ষে। সাধারণত যদি যা কিছু রটে তার কিছুটা তো বটে, ডেফিনেটলি আপনার নো ওয়ান উইল বি অ্যামিউজড অবশ্যই এরকম আপনার পরিস্থিতিতে। কারণ আপনার গোপালগঞ্জের যেই মিলিটারি অ্যাকশন, সেটি নিয়ে নানান আলোচনা সমালোচনা হয়েছে দেশব্যাপী, দেশের বাইরে। ফলে সেনাবাহিনী তো তার ইমেজ নিয়ে সবসময় আপনার প্রোটেক্টিভ থাকবে, এটাই স্বাভাবিক। তো ন্যাচারালি তারা তো সবার কাছে গ্রহণযোগ্যতা হারাতে চাইবেন না সঙ্গত কারণেই, এবং দে আর সাপোজ টু বি দ্য ল্যান্ড অফ দ্য লাস্ট রিসোর্ট। তো সেই জায়গাটায় কোনো একটি অনিবন্ধিত নবগঠিত দল, যাদের
কপালে এত রকম আপনার কলঙ্ক তিলক ইতিমধ্যে স্পেস করে নিয়েছে, সেই দায় কেন তারা বহন করবে? সঙ্গত কারণেই এটা নিয়ে তারা যদি এ ধরনের পদক্ষেপ নিয়ে থাকেন তাহলে বৃহত্তর জনগোষ্ঠী সেটাকে সাধুবাদই জানাবে, এতে কোনো সন্দেহ নেই। আপনি একটা বক্তব্যে কিন্তু জরুরি অবস্থার আশঙ্কার কথা বলেছেন, এর ভিত্তিটা কি? দেখুন, আমি একজন লোক প্রশাসন শৃঙ্খলার ছাত্র। আমাদের প্যারেন্ট ডিসিপ্লিন হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান। রাষ্ট্রবিজ্ঞান আমার অনুষঙ্গী বিষয় ছিল আমার সম্মান শ্রেণীতে পঠন পাঠনের সময়, এবং আমি সেই সূত্রে জানি যে বাংলাদেশে এ পর্যন্ত আমরা রাষ্ট্রপতি শাসিত সরকার দেখেছি, আমরা মন্ত্রী পরিষদ শাসিত সরকার দেখেছি, আমরা অন্তর্বর্তী সরকার দেখেছি এবং দেখছি, আমরা আপনার তত্ত্বাবধায়ক সরকার যেটি ত্রয়োদশ সংশোধনীর আওতায় প্রযুক্ত হয়েছিল আমাদের সিস্টেমে সেটা দেখেছি। এখন নতুনতর একটি সিস্টেম হয়তো আমাদের সামনে হাজির হতে পারে, যেটিকে আমরা বলছি ইমার্জেন্সি গভর্নমেন্ট। মানে তত্ত্বাবধায়ক সরকার কিংবা অন্তর্বর্তী সরকারের এই নোমেনক্লেচার আপনার ইতিমধ্যে নানান বিতর্কের জন্ম দিয়েছে। সুতরাং এই ঘেরটোপ কেন যারা নতুন সেভিয়ার হিসেবে দায়িত্ব পালন করতে আসবেন তারা নেবেন তাদের কপালে বা ঘাড়ে? সেই জন্যে ইমার্জেন্সি গভর্নমেন্ট, যেটি 4 মাস সময়ের জন্য প্রথমত সংস্থাপিত হবে, and it's renewable for umpteen numbers। আপনার 4 মাস পর পর রিনিউ হতে থাকবে যতক্ষণ পর্যন্ত আপনার ময়দানটা সমতল না হচ্ছে, এবং সেটি যদি হয় তাহলে একমাত্র বৈধ আপনার অথরিটি ইন দ্য হোল সিস্টেম এখন যা অবশিষ্ট আছে সেটি হচ্ছে মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর অফিস অফ দ্য প্রেসিডেন্সি। তিনি আপনার প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টে যেমনটি আমরা দেখেছি জেনারেল এরশাদের ক্যাবিনেট ছিল, সেরকম তার ক্যাবিনেট থাকবে, এবং নির্দিষ্ট সংখ্যক আপনার ব্যক্তিদের নিয়ে এই আপনার সরকারটি গঠিত হতে পারে, এবং সেটি রিপ্লেস করতে পারে প্রফেসর ইউনূসের এই দ্বিতীয় অন্তর্বর্তী সরকার, যেটি ইতিমধ্যে আপনার তার যে অ্যাকসেপ্টেন্স এবং আপনার জনপ্রিয়তা সবই হারিয়ে ফেলেছে। কিন্তু আমাদের তো একটা জানি যেটা আমাদের সিস্টেমে প্রধানমন্ত্রী অনুরোধ করেন, তারপর রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করেন। এখানে প্রধানমন্ত্রী বলে তো কেউ নেই আমাদের সামনে, অন্তত আমাদের জাতীয় সীমানার মধ্যে নেই, এক। দ্বিতীয়ত এই বিশেষ পরিস্থিতিতে মহামান্য রাষ্ট্রপতি যেহেতু একমাত্র বৈধ অথরিটি ইন দ্য হোল সিস্টেম, তিনি সুমোটো, যেমন কোর্ট যেমন সুমোটো অনেক সিদ্ধান্ত নিতে পারে, সেরকম ভাবে তিনি হয়তো একটা ইমার্জেন্সি গভর্নমেন্ট আপনার সংস্থাপন করতে পারেন, এবং এটি আইনসম্মত, বিধিবিধান সম্মত, এবং আমাদের কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কের মধ্যে এটি যায়। এদিকে আমাদের বিচার বিভাগকে কোন ধরনের সুপারিশ দিতে হবে অথবা রেফারেন্স দিতে হবে? ডেফিনেটলি না, এটি দেওয়ার প্রয়োজন অনুভব করেছিলেন যারা এই দ্বিতীয় অন্তর্বর্তী সরকার গঠন করেছিলেন। কারণ আপনার এখানে এক ধরনের যেটা শোনা যায় যে ধাপ্পাবাজির আশ্রয় নেওয়া হয়েছে। আপনার মাননীয় প্রধান বিচারপতি এবং মাননীয় বিচারপতি দ্বয় তারা 5 তারিখ থেকেই ক্যান্টনমেন্টে আপনার আবাসন নিয়েছিলেন। তো ফলে তাদের রেফারেন্স কিভাবে দিলেন যারা এই রেফারেন্স হাজির করলেন? এখানে একটা বুজরুকি আছে, তো ফলে এটার প্রয়োজন বোধহয় আর হবে না। এবং এই জরুরি অবস্থার ভিতরে শেখ হাসিনা ফিরবেন এমনও একটা বক্তব্য ছিল আপনার। আমি অবাক হব না, কারণ হচ্ছে এই যে শেখ হাসিনা এমন একজন ব্যক্তি যিনি আপনার এর আগে 1/11 সময় আমরা দেখেছি যে তিনি দিল্লিতে অবস্থান করাকালীন সময়ে তাকে সর্বাত্মকভাবে নিবৃত্ত করার চেষ্টা করা হয়েছে দেশে ফিরে আসার ক্ষেত্রে। তিনি সকল ভ্রুকুটি উপেক্ষা করে তিনি কিন্তু ঠিকই সাহস করে চলে এসেছিলেন ঢাকায়, এবং এই ঘটনার পুনরাবৃত্তি দ্বিতীয়বারও ঘটলে আমি অবাক হব না। এবং তিনি যদি আসেন সেই জরুরি
আপনার নতুন সরকারের আমলে, তাহলে তিনি আসবেন উইথ ডিগনিটি অ্যান্ড অনার, এবং সম্ভবত তিনি থিতু হবেন তার পিতৃভূমি গোপালগঞ্জে, এবং সেখানে আপনার অবস্থান করে she is determined to face the trial. এখন এই সরকারের আমলে তিনি হয়তো আপনার ফেয়ার ট্রায়াল আশা করেন না তার দিক থেকে। নতুনতর সরকারি ব্যবস্থায় তিনি হয়তো অনেক বেশি পরিমাণে আপনার ফেয়ারনেস আশা করেন বা করবেন। তো সেরকম পরিস্থিতিতে এই পদ্মা সেতুর কল্যাণে যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়ে যাওয়ায় কয়েক ঘন্টার বেশি লাগবে না তার আপনার ঢাকায় হাজিরা দিতে আদালত প্রাঙ্গণে, এবং যথারীতি তার যে রিকোয়ারমেন্ট সেটি ফুলফিল করে তিনি আবারও চলে যেতে পারবেন, এবং সেখানে তিনি নিজ বাসভূমে আপনার উইথ ডিগনিটি অ্যান্ড অনার অ্যান্ড সিকিউরিটি তিনি সেখানে মোতায়েন থাকতে পারবেন। এবং এই ট্রায়াল লেন্দি হবে ন্যাচারালি, সেই কারণে সহসা নির্বাচন আমি চোখে দেখি না। প্রফেসর ইউনূসের যেই আপনার অ্যারেঞ্জমেন্ট সেটিরই এক্সটেনশন হবে হয়তো সেটি, এবং আপনার এই পুরো টেনিয়র যেটি শেখ হাসিনার অবশিষ্ট টেনিয়র সেটি শেষ হতে হতে আপনার হয়তো বিচার কার্য একটা জায়গায় গিয়ে উপনীত হবে, এবং তার ফলে আমরা আশা করতে পারি যে 2029-এর পরে হয়তো ত্রয়োদশ সংসদ নির্বাচনের ময়দানটা সমতল হবে। বাই দেন এই অবৈধ অস্ত্র যেগুলো রং পজিশনে আছে সেগুলো আপনার উদ্ধার করা হয়তো বাই দেন সম্ভব হবে, এবং জঙ্গি যারা তাদেরকে আপনার পুনরায় আপনার আটক এবং ফটক পার করা যাবে। আর এই যে ধরুন অভিজিৎ হত্যাকাণ্ডের আসামি তাকে এই জামিন দিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটেছে, এই বিষয়গুলো তখন হয়তো অনায়াসে আপনার কার্যকর করা সম্ভবপর হবে বলে মনে করি। আপনি কিন্তু নতুন একটা আলোচনার সূত্রপাত করলেন। আপনার সূত্রপাতটা এই যে শেখ হাসিনা আসবেন, শেখ হাসিনা আসা মানে তো তাকে আইনের কাছে সমর্পণ করা, সমর্পণ করা। সেটা তিনি কি জেলখানা বলছেন এটা, যেটা গোপালগঞ্জে বা টুঙ্গিপাড়ায়? দেখুন, জীবনের দুটি মুহূর্ত এক নয়। 1/11-এর সময় তিনি এবং তার যে কাউন্টার পার্ট মাননীয় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দুজনেই দুটি সাব জেলে অবস্থানরত ছিলেন, এবং সেই সাব জেল রচনা করা হয়েছিল আমাদের সংসদ ভবন প্রেমিসেসে। তো সেটি হয়তো নতুন তর অবয়ব নেবে। তিনি নিরাপত্তাজনিত কারণে যে কারণে দিল্লিতে অবস্থানকালীন সময় যে কোনো জায়গায় যাচ্ছেন না, ঠিক সেরকম ভাবেই আপনার গোপালগঞ্জে তার যেই স্থায়ী ঠিকানা সেখানে তিনি অবস্থান করবেন। খুব বেশি ভেঞ্চার আউট করবেন না এখানে ওখানে, এবং মনোযোগের সঙ্গে তিনি তার বিচার যে প্রক্রিয়া সেটিতে মনোযোগী হবেন। এই গ্যারান্টিটা কে দেবে তাকে? এই নিশ্চয়তা, এই নিশ্চয়তা ডেফিনেটলি নতুন যে সরকারটি গঠিত হতে চলেছে বলে মনে করা হচ্ছে, ইমার্জেন্সি গভর্নমেন্ট, সেটি আপনার প্রদান করবে। ইন্টারন্যাশনাল কমিউনিটি সেটির গ্যারান্টর হবে, এটাও নিশ্চিত করে বলা যায়। একটা প্রচার আছে, কোন একটা দিক থেকে এমন একটা আলোচনা হয়েছিল তিনি আসবেন এবং তাকে একটা সিকিউর একটা প্লেস দেওয়া হবে, সেটা ঢাকাতে নিশ্চয়তা দেওয়া হয় নাই, সেটা দেওয়া হয়েছে গোপালগঞ্জে। এটা কি সেই আলোচনা? সম্ভবত, কারণ এটা সকল দিক থেকে আপনার সম্মানজনক এবং নিরাপদ বলে তিনি মনে করেন, এমনটি জানা গেছে। যেখানে নিয়ন্ত্রণটা বলা হচ্ছে একটা জঙ্গি রাষ্ট্রের। এই যে আজকে মনে করেন ফারাবির মতো একটা মানুষকে জামিন দেওয়া হয়েছে, এর আগে যত জঙ্গি ছেড়ে দেওয়া হয়েছে, এটা কি কোনো নিরাপত্তা গ্যারান্টি কি সম্ভব কারো পক্ষে দেয় অবস্থায়?
বর্তমান ব্যবস্থায় হয়তো অসম্ভব, কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে তুলনামূলকভাবে নিউট্রাল একটা গভর্নমেন্টের যখন স্থিতি ঘটবে তখন হয়তো সেটি সম্ভবপর হবে। আপনি খেয়াল করে দেখেন, মার্কিন স্টেট ডিপার্টমেন্ট $5 মিলিয়ন বাউন্টি ঘোষণা করেছিল অভিজিৎ হত্যাকারীদের, যারা ধরে দিতে পারবেন তাদের। এখন সন্দেহভাজন এরকম ব্যক্তিদের যদি আপনি ছেড়ে দেন, তার মানে কি আপনি এক ধরনের নেগেটিভ সেন্সে অ্যাফার্মেটিভ অ্যাকশন ধর্মী আপনার উদ্যোগ নিচ্ছেন, যেটি জঙ্গি তৎপরতাকে উৎসাহিত করবে এবং এই ধারণা দেবে যে আপনি জঙ্গিপনা করলেও ইউ ক্যান গেট অ্যাওয়ে উইথ দ্যাট। এবং মার্কিন স্টেট ডিপার্টমেন্ট 5 মিলিয়ন কেন 15 মিলিয়ন বা 50 মিলিয়ন আপনার বাউন্টিও ঘোষণা করুক না কেন, তাতে কিছু যায় আসে না। জঙ্গিদের জন্য সারা জাহান হামারা। যেখানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, যেখানে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল হয়েছে, সেখানে মার্কিন চার্জ অ্যাফেয়ার্স প্রধান উপদেষ্টার সাথে দেখা করার পরে প্রচারণা এসেছে, ওনারা সবাইকে নিয়ে ইলেকশনের কথা বলছেন। আপনার যেটাকে বলছি আমরা ইনক্লুসিভ ইলেকশন। ইনক্লুসিভ ইলেকশন ইজ এ মাস্ট, এই কারণে যে 14, 18 এবং 24 নির্বাচনকে আমরা যে কারণে বড় বড় প্রশ্নবোধক চিহ্ন হাজির করে বিবেচনায় লিপ্ত হই, একই রকম অবস্থা দাঁড়াবে যদি আপনার দেশের অর্ধেক ইলেকটোরেটকে যারা রিপ্রেজেন্ট করেন, আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং 14 দল এবং তাদের মিত্ররা, তাদেরকে বাদ দিয়ে আপনি এলব আউট করে বিবেচনার বাইরে রেখে যদি সেই নির্বাচন আয়োজন করতে যান, তাহলে জেন্ডার প্রিন্সিপাল অনুসারে সেই নির্বাচনটি হবে ত্রুটিপূর্ণ, আগের নেতৃত্বে নির্বাচনকে যদি আপনি ত্রুটিপূর্ণ বলে মনে করে থাকেন। রাষ্ট্রপতি নেতৃত্বে যদি কোনো জরুরি অবস্থার সরকার হয়, সেখানে সেনাবাহিনীর সমর্থন থাকবে এমন কোনো গ্যারান্টি আছে? ডেফিনেটলি আপনার সেনাবাহিনী তো সর্বাধিনায়ক আমাদের মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর প্রতি বিশ্বস্ত, অনুগত এবং শপথবদ্ধ সংবিধানের প্রতি আপনার অনুগত থাকতে। তো ফলে তিনি যদি আদেশ করেন, ন্যাচারালি সেটি তাদের জন্য বাইন্ডিং হবে, এটা তো সহজেই বোঝা যায়। গোপালগঞ্জে সর্বশেষ সেনাবাহিনীর যে চেহারা দেখা গিয়েছে, এরপর কি আওয়ামী লীগ এখানে আস্থা রাখতে পারে? এখন ধরুন, সেই সময়ে নিশ্চয়ই প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে আপনার প্রফেসর ইউনূস থাকবেন না, তার নিয়ন্ত্রণাধীন এআইটি তার সুপারিশে এমনটি করে থাকতে পারে। সুতরাং যেহেতু এই ফাসাদটা হয়তো থাকবে না, সেই কারণে তাদের জন্য অ্যাক্ট করা আরো সহজতর হবে। হঠাৎ করে কিন্তু এনসিপির নেতাদের বিরুদ্ধে নানা অভিযোগগুলা সামনে আসতে শুরু করেছে। সর্বশেষ মাহফুজের ভাইয়ের বিষয়টা নিয়ে সামনে এসেছে। আসিফ ইন্টারভিউ দিয়ে বলেছেন ইশরাক হোসেন তাকে সেখানে সামাল দিতে না পেরে তার বিরুদ্ধে অপপ্রচার করছেন। আসিফের বাবার বিরুদ্ধে অভিযোগ এসেছে, নাহিদের বাবার বিরুদ্ধে অভিযোগ এসেছে। এটা সবকিছুর কোন যোগফল এগুলা? দেখুন, স্টেট উইদিন স্টেট অ্যাক্টর অদৃশ্যভাবেই কাজ করে। আপনার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ নিশ্চয়ই অনুভব করতে সক্ষম হচ্ছেন হিটটা আসছে কোত্থেকে। ফলে তারা হয়তো ঝেড়ে কেসে বলছেন না, কিন্তু অনুভব এবং অনুভবের মধ্যে সেটি প্রবেশ করেছে। আপনি জানেন যে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, কানাডা আপনার প্রভৃতি দেশ, তারা যেভাবে অপারেট করেন, সেখানে 5 আইস বলে একটা কোঅর্ডিনেশনের স্পেস আছে। আপনি নিজে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন, অস্ট্রেলিয়ান স্টেট উইথ স্টেট অ্যাক্টরদের আপনার নলেজের বাইরে কি আপনি মনে করেন এই 6 কোটি টাকা আপনার স্থিতি পেয়েছে?
এবং তাদের নজরে আছে বলেই বিষয়টা ফোরফ্রন্টে চলে এসছে। এখন জাতীয় আন্তর্জাতিক যে ব্যাপারগুলো সেগুলো কিভাবে কাজ করে সেটা তো আপনি গত সরকারের সময় দেখেছেন যে রিচার্ড নেফিউ, গ্লোবাল অ্যান্টি করাপশন কোঅর্ডিনেটর অফ দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, তিনি কিন্তু সোজা ঢাকায় এসে হাজির হয়েছিলেন এবং তৎকালীন দুদকের চেয়ারম্যান তিনি সাইয়া করে গেছিলেন, কিন্তু সচিব মহোদয়কে তো হাজির থাকতে হয়েছে। তিনি যে হোমওয়ার্কটা করে এসেছিলেন সেটা মিলিয়ে নিয়েছিলেন তার সঙ্গে, তারপর গিয়ে হাজির হয়েছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে। তৎকালীন পররাষ্ট্র সচিব আপনার মোমেন মহোদয়কে নিয়ে যৌথ প্রেস কনফারেন্স করে মোমেন মহোদয়কে দিয়ে বলিয়ে ছেড়েছেন যে আপনার স্যাংশন হতে পারে দুর্নীতি নিবারণে বড় হাতিয়ার। তো সেই 5 আগস্টের পরে সাবেক সরকারের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি, পাচার, অনেক কথাবার্তা আসছিল। হঠাৎ করে কোনো ফলো আপ নেই, কিন্তু এগুলোর কোনো আওয়াজ নেই। উল্টো এখনকার সরকারের দুর্নীতি নিয়ে চতুর্দিকে সরগরম একটা অবস্থা। গণেশকে উল্টে গেছে। আপনার একবারে হুট করে তো উল্টে যায় না, গ্রাজুয়ালি যায়। তো তার দ্বার প্রান্তে হয়তো বা আমরা আছি। আর আপনার দুদক যে কম্পোজিশন, যারা ইনহাউস কাজ করছেন তারা ইতিমধ্যে অনেকেই আপনার পরিচালক এবং ডিজি এই পদগুলোতে সমাসীন হচ্ছেন। এটা নতুনতর একটা আপনার আমি বলবো তাদের জন্য অভিঘাত। এবং আপনার যে 3 জনকে নিয়ে কমিশন নতুনভাবে গঠিত হয়েছে, যে চেয়ারম্যান তিনি একজন সুলেখক এবং আপনার সাবেক সিনিয়র সচিব, তিনি ইস্তফা দিয়ে এই চুক্তি ভিত্তিতে এই দায়িত্ব নিয়েছেন। আবার সঙ্গে একজন 1 স্টার সাবেক জেনারেলও আছেন, সঙ্গে জুডিশিয়াল ব্যাকগ্রাউন্ডের একজন জনকীর্তক আছেন। এই 3 জনের যে কমিশন তা রীতিমতো রিসিভ উইজডমের মতো সরকারের পক্ষ থেকে নানান রকম নির্দেশনা পরামর্শ পাচ্ছেন, তার উপর ভিত্তি করে অ্যাক্ট করছেন। তো যেহেতু যারা ক্ষমতা হারিয়েছেন, আমাদের সম্মানীয় স্বরাষ্ট্র সচিব মহোদয়ের ভাষায়, তাদের তো কোনো নতুন সিস্টেমে অ্যারেঞ্জমেন্টে খানা থাকবার কথা নয়, পরাজিত শক্তি। সুতরাং পরাজিত শক্তি যেহেতু পরাজয় বরণ করেছে, ইতিহাসে নানান রেফারেন্স আছে। আপনার যখন 1492-তে আপনার গ্রানাদার পতন ঘটলো, তখন মুরিশ কমিউনিটিকে 2টো অপশন দেওয়া হলো, আইদার টু গেট কনভার্টেড অর টু লিভ দ্য প্রেমিসেস। এবং মোস্টলি তারা আইবেরিয়ান পেনিনসুলা ছেড়ে দেওয়ার অপশনটাই এক্সারসাইজ করলেন। প্রতিমধ্যে নানান বিপত্তিতে পড়েছেন, সেটা তো ভিন্ন বিষয়। কিন্তু এখানে ব্যাপার যেটি দাঁড়াচ্ছে, আপনার এই অর্ধাংশ পপুলেশন, তাদেরকে ঢালাও ভাবে আপনি দুর্নীতির তকমা যদি দিয়ে ফেলেন তখন সমস্যা আছে। কারণ যারা নবতর উদ্যমে গভর্নিং এলিটের মর্যাদা পেয়েছেন, তারা তো তাদের অফিস ক্যাপিটাল ব্যবহার করছেন। ফলে আপনার এটা একটা উভয় সংকট, ডিলেমাটা এখানে। জুলাই সনদের কি অবস্থা আপনার চোখে? জুলাই সনদ হয়ে গেছে এখন এটা catch-20 বিষয়। আপনার নানামুখী টানাপোড়েনের মধ্যে এটা পড়েছে। আর প্রফেসর আলী রিয়াজ, যিনি সেকেন্ড ইন কমান্ড জাতীয় ঐক্য অর্থ কমিশন, তার পারসেপশন একরকম, বুঝতে হবে তিনি মার্কিন নাগরিক। আবার যারা এখানে তরুণ তুর্কি, তাদের পারসেপশন আরেক রকম। সেখানে আবার এনসিপি আছে, বৈষম্য বিরোধীরা আছে, সব মিলিয়ে নানা টানা হেসরায় এটা এখন মানে চিরেছে একটা অবস্থা। এবং অনেকেরই ধারণা যে এটা মূল স্পিরিট হারিয়ে ফেলেছে। কারণ এটা যদি তারা এটা চর্চা করতেন গত বছরের অগাস্ট মাসে, তখন লোহাটা গরম ছিল, বাড়ি দিলে এই গনগনে লাল লোহাটা শেপ নিত। এখন ঠান্ডা হয়ে গেছে, যতই আপনার হ্যামারিং করেন এটা কিন্তু কোনো শেপ নেবে এমনটি মনে হয় না। 3 তারিখে একটা ঘোষণার ব্যাপারে একটা হুঙ্কার ছিল, সেটা কি বলবৎ আছে?
সেটি আপনার এই হুঙ্কার অনেকটা ঝিমিয়ে গেছে, কারণ তাদের একটা ধারণা ছিল যে তারা এটি হাজির করবেন, সংবিধান বিলুপ্ত ঘোষণা করবেন। সেটা বোধহয় করা হয়ে উঠছে না, এবং তার ফলে তারা নিজেরাও নানা মতে বিভক্ত হয়ে পড়েছেন, এক ধরনের ব্লেম গেমের মধ্যে আছেন, এটা এখন বলা যায়। যে খসড়া প্রকাশ পেয়েছে সেটাকে আপনি কিভাবে দেখেন? আমার মনে হয় এটা একটা ক্যামোফ্লাজ। মূল যে খসড়া সেটি তিনটি দলের সঙ্গে তারা শেয়ার করেছেন, সেটি একটি হচ্ছে বিএনপি, একটি জামাতে ইসলামী, আর একটা এনসিপি। সেটি কিন্তু আমাদের কারো কাছেই নেই। 3 তারিখের আগে হয়তো এর প্রকৃত স্বরূপ বোঝা যাবে না। তারা নানান রকমের স্কিমে অভ্যস্ত, আপনি খেয়াল করে দেখেন, নানান রকমের বুলি বচন আউড়ে তারা কিন্তু তাদের ভাষায় বিপ্লবটি সফল করেছেন। তো এখানে তারা আপনার কেন জেনে শুনে আপনার হ্যান্ডেল বা হাতিয়ার তুলে দিতে চাইবেন তাদের বিরুদ্ধ পক্ষের কাছে? সেই জন্যই তারা চাতুর্যের আশ্রয় নিচ্ছেন, গিমিকের আশ্রয় নিচ্ছেন। ঢাকার ফুটবল লিগে একসময় একটা আওয়াজ ছিল, ওয়ারি আইলো। ওয়ারি নামের একটা টিম ছিল, ক্লাব মোহামেডানকে সম্ভবত হারিয়েছিল। তারপর সেই ওয়ারি একটা সিম্বলিক একটা ডাক হয়ে দাঁড়িয়েছিল। সর্বশেষ আমরা বারবার দেখতাম যে যখনই কোনো একটু সংকট তৈরি হয় তখনই লোকজনকে ডেকে ভয় দেখানো আওয়ামী লীগের, আওয়ামী লীগ যে কোনো সময় চলে আসতে পারে। এখন জুলাই সনদ না জরুরি অবস্থা, কোনটা আগে আসবে বলুন? ডেফিনেটলি আপনার এখন যেটি মনে হচ্ছে জুলাই সনদটাই প্রথমে ফোরফ্রন্টে আসবে, এবং সেটা সূত্র ধরে জরুরি সরকার। এটা কোন শেড পাওয়া যাচ্ছে কারা আসতে পারে? থাকবেই, এবং একমাত্র বৈধ অথরিটি যিনি মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, তাকে তো আমরা দেখতেই পাচ্ছি, তিনি বঙ্গভবনের সমাসীন আছেন। বাকিদের তিনি হ্যান্ডপিকড ভাবে মোতায়েন করবেন, এটাই সিস্টেম। এটা ব্যর্থ করার কোন উদ্যোগ দেখেন? এর আগে দুবার অ্যাটেম্প নিয়ে তারা ব্যর্থ হয়েছেন, যারা ব্যর্থ করতে চান। বঙ্গভবন গুড়িয়ে দেবেন, 48 ঘন্টার হুমকি দিয়েছেন ইত্যাদি। শেষ পর্যন্ত আপনার সেই গোপালগঞ্জে যেমনটি বাঘের মতো তর্জন গর্জন করে গিয়েছেন, ফিরেছেন বেড়ালের মতো মাথা নিচু করে, সাজোয়াজানি করে। সেরকম অবস্থা এখনো বিরাজমান, সেই স্ট্যাটাসে পরিবর্তন হয়নি। পিনাকি যতই আপনার অঙ্গুনি হেলন করেন না কেন, পিনাকি তো হাজার হাজার মাইল দূরে, ফিজিক্যালি তো তিনি উপস্থিত নেই। সুতরাং যত দূরে তত ফিকে। একটা পুলিশের একটা নির্দেশিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে আছে, আওয়ামী লীগের বাকি নেতা কর্মীদের অ্যারেস্ট করে ফেলা। জি, এটি আমি চিঠিটা আমার নজরে এসছে। আমাদের সম্মানীয় ডিআইজি পলিটিক্যাল স্পেশাল ব্রাঞ্চের, তার স্বাক্ষরিত 28 তারিখে জুলাই মাসে তিনি স্বাক্ষর করেছেন। 29 থেকে 8 তারিখ অগাস্টের এই সময়সীমা মোট 11 দিনকে তিনি মনে করছেন ক্রুশাল, সেই জন্য নানান রকম নির্দেশনা প্রদান করেছেন। আগস্ট বাংলাদেশের ঘটনা বলে একটা মাস আগে আওয়ামী লীগ ক্ষমতায় যখন শোকাবহ মাস, আগস্টের দুটো ঘটনা এখন খুবই আলোচিত। 3টা ঘটনা, একটা তো 15 আগস্ট আছে, 21শে আগস্ট আছে একটা, সর্বশেষ 5ই আগস্ট। এবং আপনি আগস্টকে কেন্দ্র করে আপনার যে প্রেডিকশনটা, আগস্টেই ঘটবে না পরে ঘটবে? এটা আমার ধারণা ওই যে একই তত্ত্ব, ইউ মাস্ট হিট দ্য আয়রন হোয়েন ইট ইজ হট। তো যেহেতু অফিসিয়াল কগনিজেন্সও পাওয়া যাচ্ছে, তারা একটা সময়সীমা বেঁধে দিয়েছেন, এবং যেহেতু 1 আগস্ট থেকে শোকাবহ মাসের উদযাপন বা অবজারভেন্স শুরু হয় আওয়ামী লীগের ঘরানা থেকে, তো ফলে আপনার আগস্ট মাস হচ্ছে আওয়ামী লীগের মাস, জুলাই মাস হচ্ছে
যারা 24-এর তরুণ তুর্কি তাদের বয়স। তো ফলে বিভাজনটা যদি এভাবে বুঝবার চেষ্টা করি তাহলে এটা তাদের দিন যারা বিরুদ্ধ পক্ষ। এবং জুলাইতে আমরা দেখলাম তাদের অভ্যন্তরীণ সমস্যায় তারা খুব পাজেল অবস্থায় ছিল। সর্বশেষ তাদের একটা খুবই গুরুত্বপূর্ণ উমামা ওর বিদ্রোহের পরে তারা আরো পাজেল অবস্থায় পড়েছে। মাহফুজ এমন ভাবে কথা বলেছেন যে তিনি একমাত্র সৎ মানুষ এবং তাকেও কিন্তু কালিমা দেওয়ার চেষ্টা হচ্ছে। সৎটা আসলে কে আমাদের? দেখুন, কম্বল বাঁচতে চেষ্টা করলে উজ্জ্বল হয়ে যাবে, এই পর্যায়ে চলে এসছে। এবং চূড়ান্ত যে পরিস্থিতিটা সেটার অশুভ সূচনা করেছেন প্রফেসর ইউনূস। তো এটা একদম শেষ সীমায় এসে পৌঁছেছে। সুতরাং দায় সবার, কালেকটিভ ফেলিয়ার অফ দ্য গভর্নমেন্ট। সর্বশেষ গোপালগঞ্জের ঘটনাকে কেন্দ্র করে আমেরিকানদের কোন একটা চিঠি এসেছে ঢাকায়। সেই চিঠিটার পরে একটা কমিশন গঠনের কথা বলা হয়েছিল। সেই কমিশন গঠনের কথা ফলো আমরা জানি না। এর মাঝে নাগরিকদের একটা গ্রুপ, সরকার সমর্থক নাগরিকদের একটা গ্রুপ, তারা গোপালগঞ্জ ঘুরে এসে তারা একটা বিবৃতি দিয়েছে। সর্বশেষ মার্কিন চার্জ অ্যাফেয়ার্স সাক্ষাৎ করলেন। তিনটার কোনো যোগসূত্র আছে? অবশ্যই আছে। কারণ হচ্ছে আপনার ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি, এটা যেই রকম ভাবেই আপনি পড়ে দেওয়ার চেষ্টা করেন না কেন, পাপ তো বাপকেও ছাড়বে না, তিনি যত বয়োবৃদ্ধই হন না কেন। আপনার যদি এই বয়সে প্রফেসর ইউনূসকে ডকে উঠতে হয় আবারও, তাহলে এই দুঃখ তিনি রাখবেন কোথায়? তাকে কি সেফ এক্সিটের কোনো ব্যবস্থা হচ্ছে? সেটি একমাত্র তিনি নেগোশিয়েট করতে পারেন আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের সঙ্গে, যেখানে ভারত বিরোধিতার জিগির তিনি তুলেছেন। তার নজর পড়েছে সেভেন সিস্টারের দিকে। এখন তারা এইরকম একটি পটভূমিতে তাকে কতটা সমাদর করবেন তারাই ভালো বলতে পারবে। সেভেন সিস্টার জয় করা হলো না, আমাদের দিল্লিও জয় করা হলো না, আমাদের যে টার্গেট গুলো ছিল একটা অর্জন হয় নাই। এখন এক্সিটটা পেতে আর কি করতে হবে আমাদের? দেখুন, আমরা তো আদানির পুরো পাওনা মিটিয়ে দিয়েছি। শেখ হাসিনা যে সমস্ত চুক্তি করেছেন বলে এতদিন দাবি করা হচ্ছিল, গোপন চুক্তি, একটিও তো বাতিল করার খবর আমরা পেলাম না। আপনার লম্বা লম্বা কথা বলে জায়গা মতো আপনার যেটাকে কুর্নিশ করা, সেটা কিন্তু তারা করেই চলেছেন। সুতরাং এই যে কোনো মূল্যে দোভালজির সঙ্গে খানা খেতে হবে এক পাতে, সেইটা আমরা দেখেছি আমাদের মাননীয় নিরাপত্তা উপদেষ্টা আপনার খলিল মহোদয় তাকে ব্যাংককে। সুতরাং দেখতে আর কিছু বাকি নেই। জনাব কলিমুল্লাহ, আপনার যে নির্বাচন পর্যবেক্ষণ সংগঠন জানিপক আজকে কোইন্সিডেন্টালি 30তম প্রতিষ্ঠা বার্ষিকী আমরা পালন করলাম। আমাদের ভলান্টিয়ার শুভানুধ্যায়ীরা তারা ছিলেন। কেক কেটে আলোচনা সভার মধ্য দিয়ে আমরা স্মরণ করলাম গত 30 বছরের আমাদের যে কর্মকাণ্ড। তাই এক ধরনের স্মৃতির রোমন্থন। এর জন্য আপনাকে অভিনন্দন, ধন্যবাদ। নতুন নির্বাচনের কোন তফসিল বা কোন সম্ভাবনা দেখেন খুব তাড়াতাড়ি? দেখুন, 22 জানুয়ারির নির্বাচন তারিখ ঘোষিত হয়েছে 2007-এ, কিন্তু সেসব দেশে কিন্তু অনুষ্ঠিত হয়নি। তো সেরকম আমি অবাক হব না হঠাৎ করে প্রফেসর ইউনূস যদি দেশটি ঘোরাবার একটা কৌশল হিসেবে একটা তারিখ ঘোষণা করে বসেন, তাহলে যে নির্বাচন এই তারিখে হবে এই গ্যারান্টি আপনি কেউই দিতে পারবো না।
আমরা শেষ করব। কোনো আমরা অনেক কিছু আলাপ করলাম, কোনো কনক্লুশনে সমাধান বুঝতে পারি নাই। আপনার কাছে যদি কোনো আভাস থাকে দেশবাসীর উদ্দেশ্যে দিতে পারেন আপনি। আমি যেটি বলবো, গত 3 দশক ধরে জানিপোপের পক্ষ থেকে আমরা নির্বাচন পর্যবেক্ষণ করেছি, অনেকগুলো নির্বাচন। সেখানে আপনার ডক্টর বদিউল আলম মজুমদার, ডক্টর আব্দুল আলিমের প্ররোচনায় নির্বাচন কমিশন সকল নিবন্ধিত পর্যবেক্ষণ সংগঠনের মেয়াদ শেষ হওয়ার আগে নিবন্ধন বাতিল করার ঘোষণা দিয়েছেন, 96টা সব মিলিয়ে। এবং তার ফলে নতুন করে আবার আমাদের আবেদন করতে হচ্ছে। আশা করি নির্বাচন কমিশন বিমারতা সুলভ আচরণ করবেন না। যদি করেন, ইতিহাসের আস্থা করে তাদের নিক্ষিপ্ত হতে পারে, সেটি বলা যায়। কারণ হচ্ছে আপনার অধিকারের নিবন্ধন বাতিল করে বিগত কমিশন খুব ভালো দৃষ্টান্ত স্থাপন করেনি। যেহেতু তাদের বাইরে রাখা হয়েছে, সেই জন্যই এখন সবার নিবন্ধন বাতিল হয়েছে, কারণ অধিকারকে তো সুযোগ করে দিতে হবে। আপনার ব্রতি, যেটি আমাদের মাননীয় আরেকজন উপদেষ্টার সংগঠন, সেটিরও নিবন্ধন ছিল না। সেটির সুযোগ করে এই দুটি সংগঠনের জন্য সুযোগ করে দেওয়ার যে স্পেস, সেটি তৈরি করতে গিয়ে ইলেকশন কমিশন নির্বাচন পর্যবেক্ষণ বিধিমালা 2025 জারি করেছে। এখন দেখা যাক তারা কতটা পেশাদারিত্বের সঙ্গে আপনার দায়িত্ব পালন করেন। সময় বলে দেবে যে তারা তাদের এই যে অথরিটি এবং তাদের যে রেসপন্সিবিলিটি, সেটা সঠিকভাবে পালন করলেন কিনা। ধন্যবাদ। বিচারপতি খায়রুল হকের দুহাত পেছন দিকে নিয়ে হাত কড়া পরানোর ছবি আমরা দেখেছি। এই ছবিটা যারা তৈরি করেছেন, হাত কড়া কি তাদের জন্য অপেক্ষা করছে? দেখুন, বিচারপতি খায়রুল হকের একাধিক ছাত্রছাত্রী বর্তমান ক্যাবিনেটে আছেন মর্যাদায়। তারা জিপ কেটেছেন কিনা লজ্জায় আমি জানি না, কিন্তু আমি হলে আমি ভাবতাম যে ধরনের দ্বিধাও আমি প্রবেশ করি। আমার শিক্ষক এর ইজ্জত আমার ইজ্জত, সেভাবেই বিষয়টাকে দেখা উচিত ছিল বলে আমি মনে করি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জনাব নাজমুল হাসান কলিমুল্লাহ। আমাদের সঙ্গে এতক্ষণ যারা ছিলেন সবাইকে কৃতজ্ঞতা। আমরা আগামী তো চেষ্টা করব ওনার কাছে উত্তর খোঁজার, যে ওনার জরুরি অবস্থাটা কবে নাগাদ আমরা দেখতে পাবো, কবে নাগাদ শেখ হাসিনা দেশে ফিরে আসবে। ধন্যবাদ। ধন্যবাদ। সবার জন্য রইল শুভকামনা।